বাংলাদেশ এবং ইউকেতে হিস্টোরিক্যাল কানেকশন এবং লিঙ্ক থাকার কারণে, স্বাভাবিক কারণে বাংলাদেশ থেকে তার নিকটাত্মীয়, আত্মীয় স্বজন বা অন্যান্য কারণেও ভিজিটে এসেছেন, এখনো আসছেন, হয়তো ভবিষ্যতেও আসবেন। এটা ধারাবাহিকভাবে ঐতিহাসিক সত্য। কিন্তু ভিজিট ভিসায় সবকিছুর সাথে, যেমন স্টুডেন্টের সাথে আমরা আলাপ করলাম, ওয়ার্ক পারমিটের কথাও আমরা বলেছি, তো এর পাশাপাশি ভিজিট ভিসাও অনেকটা কঠিন হয়ে গেছে। এবং এই কঠিন হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথম হচ্ছে, দেখেন, এখন যে চেঞ্জটা, বর্তমান চেঞ্জের আওতায় এখন এজ ইট ইজ, যেটা নর্মালি ভিজিট ভিসায় ইমিগ্রেশন রুলে আপিল রাইট নাই। অর্থাৎ ওই যে ছোটবেলা আমরা ফুটবল খেলার সময় যখন বলা হতো বিধি গুলা, ফুটবল কম্পিটিশনে আর কি, যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, ঠিক অনুরূপ ভাবে ওই অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার অথবা ভিসা অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থাৎ তার বিরুদ্ধে এখানে ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনালে বা কোর্টে আপিল করার এখন আর সুযোগ নাই। একমাত্র লিমিটেড সার্কামস্টেন্সেসে অন হিউম্যান রাইটস গ্রাউন্ডে আপিল করা যায়, তাও এটা খুব লিমিটেড সার্কামস্টেন্সেসে। নর্মাল ভিজিট ভিসার আপিল রাইট নাই। এতে হয়েছে কি, যে ভিজিট ভিসার রিফিউজালটা অনেক বেড়ে গেছে। তো যদি আপিল রাইট না থাকে বা লিমিটেড হিউম্যান রাইটস গ্রাউন্ডে আপিল করার সুযোগ না থাকে, তখন একমাত্র চ্যালেঞ্জের সুযোগটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। তো জুডিশিয়াল রিভিউটা অনেক স্পেশালিস্ট একটা এরিয়া, এবং সব ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ হয় না। একবারে লিমিটেড 3টা গ্রাউন্ডে জুডিশিয়াল রিভিউ এন্টারটেন করা হয়। তো এটা কয়জনে এটার কি বলে সুযোগ নিতে পারে। এজন্য মুদ্রা কথা বা জেনারেলি এখন ভিজিটর আপিল রাইট নাই এগেইনস্ট রিফিউজাল। তো এটা হচ্ছে একটা কারণ, ভিজিট ভিসা টাফ বা ভিসা পাওয়াটা। 2 নম্বর হচ্ছে, আপনি জানেন যে ভিজিট ভিসা এখন আর ঢাকায় প্রসেসিং হয় না। এবং এখন অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার ইন ঢাকা অথবা ব্রিটিশ হাই কমিশন ইন ঢাকা, তারা কিন্তু ভিসা প্রসেসিং করে না। এই প্রসেসিং সেন্টারটা এখন তারা দিল্লিতে নিয়ে গেছে। যার কারণে দিল্লি থেকে যখন অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার সিদ্ধান্ত নেবে, তার কাছে বাংলাদেশের লোকাল নলেজটা থাকে না। তার কাছে ওই যে আপনার গুলশানে একটা বাড়ি বা সিলেটের একটা পোস্ট জায়গায় একটা বাড়ি অথবা গ্রামে একটা বাড়ি, তার কাছে মনে হবে সমানই জিনিস। যার কারণে অনেক কিছু ঢালাও ভাবে ফ্ল্যাট রেট ওয়েতে রিফিউজ করা হচ্ছে, এবং অনেক রিফিউজালে আমরা দেখতে পাই ইন্ডিয়ার বিভিন্ন জায়গার নাম উল্লেখ করে রিফিউজ করা হচ্ছে, অথচ অ্যাপ্লিকেন্ট হচ্ছেন বাংলাদেশের এবং কোনোদিন উনি ইন্ডিয়া ভিজিট করেন নাই। কিন্তু ওই যে বললাম, কাট এন্ড পেস্টিং, একটা স্ট্যান্ডার্ড রিফিউজালকে কাট এন্ড পেস্টিং করে উনি রিফিউজ করে দিচ্ছে। ওই পূর্বেরটার হয়তো ইন্ডিয়া ছিল, ওই ইন্ডিয়ার জায়গাগুলো উনি চেঞ্জ করেন নাই। তো এ কারণে ওই যে কোয়ালিটি অফ ডিসিশন মেকিং, যেটা ওইটা অনেক পুয়ার হয়ে গেছে। আর 3 নম্বর হচ্ছে যে অনেকে আবার ওই যে অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝে করেন না, মানে রিকোয়ারমেন্টটা সম্পর্কে ভালো ধারণা নাই। অ্যাপ্লিকেশনটা করে দিলেন আর পট করে রিফিউজ হয়ে চলে আসলো। আপনি যদি ভালো করে যদি রিকোয়ারমেন্টস গুলা দেখেন, আপনি যদি ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আপনি প্রপার এভিডেন্স ডকুমেন্ট গুলা দেন, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনাটা থাকে। অথবা চ্যালেঞ্জ করলেও সেটার চ্যালেঞ্জের একটা গ্রাউন্ড মেরিট থাকে। কিন্তু আপনি মনে করেন, ফর এক্সাম্পল, একবার বা দুইবার একজন ভদ্রলোক আসছেন, তো উনি মনে করছেন যে আমি যেহেতু একবার দুইবার গিয়ে ওটা থেকে চলে আসছি, পরের বার আমি অ্যাপ্লাই করলে অটোমেটিক দিয়ে দিবে, সুতরাং ডকুমেন্ট কি দরকার আছে, আমি অ্যাপ্লাই করে দিলাম। রাপোর্ট করে রুটিনলি রিফিউজ করে দিল। কারণ আপনি এখানে আসছেন, এসে আবার সময় মতো চলে গেছেন, এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু বি কনসিডার ইন রিলেশন টু ইন্টেনশন টু রিটার্ন। কিন্তু অন্যান্য রিকোয়ারমেন্ট তো আপনাকে ফুলফিল করতে হবে। আপনাকে মেনটেনেন্স, অ্যাকোমোডেশন, এগুলো তো আপনাকে ফুলফিল করতে হবে। সুতরাং অন্যান্য ডকুমেন্টস গুলা ভালো করে দেওয়ার পরে যদি আপনি ওই জিনিসটা হাইলাইট করে তোলেন যে আমি একবার তো গিয়ে চলে আসছি, সুতরাং আই এম মোর লাইকলি টু রিটার্ন দেন নট, এই জিনিসটা যদি আপনি প্রপারলি ফ্লাশ আউট করতে চান, তাহলে করবেন। অন্যান্য মিনিমাম বা সাফিসিয়েন্ট রিকোয়ারমেন্টের তথ্যগুলা দেওয়ার পর, ওগুলা না দিয়ে আপনি শুধু এই একবার বা দুইবার এসে চলে গেছেন। আমাদের কাছে এমনও রিপোর্ট আছে যে 7বার 8বার ভিজিট করার পরেও, অ্যাপ্লিকেশন করার পরেও রিলিজ করে দেওয়া হয়েছে। সুতরাং অ্যাপ্লিকেশনটা, কোয়ালিটি অ্যাপ্লিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং রিকোয়ারমেন্টটা বুঝে এবং সে অনুযায়ী ডকুমেন্টস দিয়ে আবেদন করলে
আবেদনের সম্ভাবনা থাকে বেশি, মানে কি বলে, আবেদন সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু এজন্য অ্যাপ্লিক্যান্টকে একটু ইনসাফ করতে হবে, তার নিজের উপর জাস্টিস করতে হবে। কারণ কোনো অ্যাপ্লিক্যান্ট, কোনো ব্যক্তি যদি তার নিজের উপর জাস্টিস না করে, আল্লাহ পাকও তার উপর জাস্টিস করবেন না। সুতরাং পাওয়ার সম্ভাবনা, চান্সকে ম্যাক্সিমাইজ করার জন্য তাকে প্রথমে রিকোয়ারমেন্টস গুলা বুঝতে হবে, আর ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী তার যতটুকু সম্ভব উন্নত ভালো ডকুমেন্টসটা প্রেজেন্টেবল ওয়েতে সাবমিট করতে হবে। যদি কোনো মিসিং থাকে বা কোনো গ্যাপ থাকে, আপনি সুন্দর করে এক্সপ্লেন করে দেবেন, এবং কোনো মতেই আপনি জালিয়াতি বা ফ্রডের আশ্রয় নেবেন না। একটা টেন্ডেন্সি হয়ে গেছে, এবং তারা কি বলে, বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং সেন্টার দেশের বাইরে নিয়ে যাওয়ার কয়েকটা গ্রাউন্ড বা কারণের মধ্যে এইটাও তারা বলে যে এখানে বিপুল সংখ্যক ফ্রড বা কি বলে জালিয়াতিমূলক অ্যাপ্লিকেশন তারা পেয়ে থাকে। তো যে ব্যক্তি জালিয়াতিমূলক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করলেন, তিনি যেমন নিজের ক্ষতি করলেন, কারণ আপনি জানেন যে জালিয়াতিমূলক ডকুমেন্ট দিলে 10 ইয়ার্স এর জন্য ব্যান হয়ে যাবে ইউকেতে। ডোর টু দ্য ইউকে উড বি শাট ফর 10 ইয়ার্স। এটা যেমন নিজের জন্য ক্ষতি করলেন, আবার ওভারঅল আপনি দেশের বা দেশের একটা স্টিম, প্রেস্টিজ বা একটা ভাবমূর্তিকে আপনি ডাউন করলেন। সুতরাং কোনো আবেদনকারীকে, আমরা যে কোনো আবেদনকারীকে বলবো যে আপনারা প্লিজ দয়া করে ফ্রডুলেন্ট, যেটা সত্য নয়, এই ডকুমেন্টস আপনি সাবমিট করবেন না। এতে আপনার ক্ষতি হবে, এবং আপনার দেশেরও সেখানে প্রেস্টিজ বা বলে ইজ্জতটা আপনাকে ডাউন করবেন। সুতরাং আপনি আপনি প্রপার ডকুমেন্ট দেন। আপনার যদি একটা দুইটা ডকুমেন্ট কম হয়, দিতে না পারেন, আপনি এক্সপ্লেইন করেন, আপনি ব্যাখ্যা করে বলেন। কারণ যারা সিদ্ধান্ত নেবে তারাও তো মানুষ, হিউম্যান। সুতরাং তারা যদি দেখে কনভিনসিং বা কি বলে, কনভিন্স করার মতো আপনি যুক্তি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, তারা ওইটাকে তারা আমলে নিয়ে আপনাকে ভিসা দিয়ে দিতে পারে। সুতরাং আপনি কোনো মতেই কখনো জালিয়াতির আশ্রয় নেবেন না। ভিজিটে আসার জন্য আপনার অ্যাকাউন্টে কত থাকতে হবে, এটার কোনো বাধা ধরা বা সেট কোনো ফিগার নাই। তারা বেশ কিছু রিকোয়ারমেন্ট দেখে, এর মধ্যে 3টা বা 4টা রিকোয়ারমেন্টটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে যে আপনি এখানে আসার পর নিজে যতদিন থাকবেন, আপনি আপনার নিজে মেনটেন করতে পারবেন, এখানে আসার পর থাকার পর্যাপ্ত অবস্থা আছে। 3 নম্বর হচ্ছে আপনি এদেশে এসে আবার ফিরে যাবেন। আরো বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন মনে করেন এখানে এসে আপনি স্টাডি করবেন না, বিজনেস করবেন না, এগুলো তো রুটিনলি আপনি হয়তো মিট করে নেবেন। যেহেতু আপনি স্টুডেন্ট না, স্টাডি করবেন না, আপনি বিজনেস করবেন না, কাজেরও কোনো রিস্ট্রিকশন নাই। কিন্তু এই 3টা রিকোয়ারমেন্ট, বিশেষ করে মেনটেনেন্স, অ্যাকোমোডেশন, আর আসলে পরে চলে যাবেন, আর একটা হচ্ছে আসা যাওয়ার ভাড়া, এইগুলোর সাথে আপনার ইনকাম বা সেভিংস এর সম্পর্ক। এখন এখানে অনেকে আছেন যে স্পন্সর, ইউকে যদি স্পন্সর থাকে, স্পন্সর দিয়ে ওই যে মেনটেনেন্সটা বা অ্যাকোমোডেশনটা অথবা রিটার্ন টেবল এয়ারফেয়ারের খরচটা তারা কাটিয়ে নেন। কিন্তু আপনি আসলে যে চলে যাবেন, এই রিকোয়ারমেন্ট তো আপনাকে ফুলফিল করতে হবে। তো তারা যখন ইন্টেনশন টু রিটার্নটা অ্যাসেস করে, তখন তারা বিভিন্ন দিক এবং বিভাগটা দেখে যে আপনি এদেশে আসার পর থাকার কতটুকু সম্ভাবনা আছে, বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনা কতটুকু, আপনার জব আছে কিনা না, জবটার স্ট্যান্ডার্ড কত, ইনকামটা কি পরিমাণ, বিজনেসম্যান কিনা না, বিজনেসের সব রেকর্ড ঠিক আছে কিনা না, আপনার অ্যাকাউন্টে মোটামুটি হেলথি ব্যালেন্স আছে কিনা না, আপনার টাইজ এবং কানেকশন বাংলাদেশে কি, আপনি যে বাংলাদেশে ফিরে যাবেন তার ইনসেন্টিভটা কি, ওগুলো তারা দেখতে চায়। এজন্য কেউ মনে করেন ফর এক্সাম্পল কোনো ইনকাম নাই, এরপরেও কিন্তু ভিসা হয়েছে, এই ধরনের একাধিক দৃষ্টান্ত আছে। আবার লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকার পরেও কিন্তু হয় নাই, এমনও দৃষ্টান্ত আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখেছি। তো আবারও বলি যে আপনি বাস্তবতার সাথে মিল রেখে আপনি ডকুমেন্টসটা রেডি করবেন। ফর এক্সাম্পল দেখা গেল যে আপনি 5,000 বা 10,000 বা 15,000 টাকা বা 20,000 টাকা মান্থের একটা বেতনের চাকরি করেন বা কাজ করেন, জব করেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করার 2 মাস 3 মাস আগে 7 লাখ 8 লাখ টাকা ঢুকে গেল, এইটার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আপনি দিতে পারলেন না। তো স্বাভাবিক কারণে তারা একটু সাসপিশিয়াস হবে। আপনি বিজনেসম্যান বলে দাবি করতেছেন, কিন্তু আপনি ট্যাক্স পরিশোধের কোনো রেকর্ড দেখাতে পারতেছেন না, ইনকাম কিভাবে আসলো সেটাও দেখাতে পারতেছেন না, আপনার একটা ট্রেড লাইসেন্সও নাই,
তো এই ধরনের ডকুমেন্ট না দিলে তো তারা বিজনেসম্যান কিনা না তারা সন্দেহ করে। আবার দেখা গেল যে আপনি আম, খুবই ভালো বিজনেসম্যান, কিন্তু আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য মান্থ দেখা যাচ্ছে যে আপনার ওভারড্রাফট, আপনার কোনো সেভিংস নাই। তো সেখানে সন্দেহ হতে পারে। এজন্য কত টাকা, আমি আবার গোয়িং ব্যাক টু কলার্স কোয়েশ্চন, যে কত টাকা আপনাকে দেখাতে হবে ওইটা বাঁধা ধরা সেট নিয়ম নাই, কিন্তু আপনার অবস্থাটা মোটামুটি একটু কনভিন্সিং হতে হবে ফর দেম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ উইল কাম ব্যাক টু বাংলাদেশ আফটার দ্য ভিজিট। এখন এইটা যদি ফর এক্সাম্পল আপনি একটা সরকারি স্কুলে চাকরি করেন অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার বেতন হতো 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা মান্থলি, আপনি ওইটাকেই ভালো করে মেনটেন করেন, স্টেডিলি আপনার মান্থলি ইনকাম অ্যাকাউন্টে আসতেছে, এর মধ্যে থেকে খরচ হচ্ছে, এর মধ্যে থেকে সেভিংস হচ্ছে, এবং আপনার আর্নিংসটা বা ইনকামটা আপনার আপওয়ার্ড ট্রেন্ড, ওইটা গিয়ে যদি আপনার 2-3 লাখ 4 লাখ যদি থাকে ফাইন, কিন্তু ওইটাকে আপনি আর্টিফিশিয়ালি ইনফ্লেট করে 10 লাখ 12 লাখ টাকা বানানোর কোনো দরকার নেই। আশা করি আমার ব্যাখ্যা থেকে কিছুটা একটু ধারণা পাবেন সমস্যা।